যদি একটা মিথ্যে তোমাকে নতুন একটা পরিবার আর সত্যিকারের ভালোবাসা এনে দেয়, একটা এমন জায়গা যেখানে তুমি আপনজনের মতো অনুভব করবে, কিন্তু যদি সত্যিটা প্রকাশ পেয়ে যায় তবে সবকিছু হারিয়ে যাবে। তুমি কি করবে? ছবির নাম টু বিউটি টু লাই, আর এই গল্পটা তোমাকে অনেক আবেগী করে তুলবে। গল্পের শুরু হয় নানা নামের এক মেয়েকে দিয়ে, যে দেখতে খুবই সুন্দর আর স্মার্ট। আমরা দেখি সে এক মেয়ের কাছে গিয়ে তাকে অপমান করতে শুরু করে, ঠিক তার নিজের ফাংশনের মাঝেই। এই কথা বলে নানার সঙ্গে সঙ্গেই সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে সে মেয়েটা নানার পেছন পেছন আসে এবং জিজ্ঞাসা করে, তুমি তো আমাকে চেনো না, তাহলে এত খারাপ কথা বলে চলে গেলে কেন? এতে নানা কাদার ভান করে বলে, যে লোকটার সঙ্গে তুমি গতরাত কাটিয়েছ সে আমার স্বামী। আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে যাদের খাবার দেওয়ার মতো আমার কাছে টাকা নেই। এই কথা শুনে মেয়েটা অনুতপ্ত হয়ে পড়ে এবং নিজের দামি জিনিসপত্র নানাকে দিতে শুরু করে, যাতে নানা তার বাচ্চাদের প্রয়োজন মেটাতে পারে। এখানেই আমরা বুঝতে পারি যে নানা আসলে একজন ফ্রড, যে ছোটখাটো প্রতারণা করে নিজের জীবন চালায়। ওই মেয়েটাকে বোকা বানানোর পর নানা মার্কেটে যায় কিছু জিনিস কিনতে, যেখানে দোকানদার তাকে বাজে দৃষ্টিতে তাকাচ্ছিল। তখন নানা ভাবলো, চলো তাকে একটা জবাব দিই। কিন্তু ঠিক তখনই তার দুজন পুরনো বন্ধু সেখানে এসে হাজির হয় এবং তাকে নিয়ে চলে যায়। তিনজন বহু বছর পর একসাথে হলো। ওরা নানার জন্য একটা প্ল্যান নিয়ে এসেছে। তারা বলে, আমরা একটা অ্যাক্টিং ক্লাস শুরু করব, কারণ নানার অভিনয়ের মতো আর কেউ নেই। সে যদি এই ক্লাসটি চালায় তাহলে আমার বাচ্চা আর বুড়োদের বোকা বানিয়ে টাকা কামাতে পারবো। কিন্তু নানা সরাসরি না বলে দেয়। সে বলে, আমি কোনোদিন বাচ্চা কিংবা বুড়োদের সঙ্গে এমন কিছু করব না। আমার বয়সী লোকদের সঙ্গে করা যায়, কারণ তাদের তো কষ্ট নেই। রাতের সময় নানা বাড়িতে একা ছিল। সে ভীষণ বোর হচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ে বিল্ডিং এর নিচে দাঁড়ানো পুলিশের ভ্যানে। ভ্যানটা দেখে নানা ভয় পেয়ে যায়। ভাবতে থাকে তার বন্ধুরা রেগে গিয়ে কোথাও তার নামে কমপ্লেন করে দিয়েছে কিনা। সে চুপি চুপি সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর নানা যায় তার বাবা মার কবরস্থানে। এখানে আমরা বুঝতে পারি এই পৃথিবীতে তার আর কেউ নেই, শুধু তার বড় বোন ছাড়া। কিন্তু নানা আর তার বোন বেয়ের সম্পর্ক একদমই ভালো নেই। দুজন বহু বছর ধরে একে অপরের সঙ্গে যোগাযোগও ছিল না। হয়তো এই একাকিত্বের কারণেই নানা আজ এমন একজন মানুষে পরিণত হয়েছে। অনেক সময় আমরা যখন একা থাকি তখন সেই একাকিত্বের প্রভাব আমাদের জীবনে পড়ে যায়। সেখানে রানা তার বাবা মায়ের কাছে অভিযোগ করছিল যে তারা তাকে এই অচেনা দুনিয়ায় একা ফেলে রেখে চলে গেছে। তোমরা আমাকে একা ফেলে কেন চলে গেলে? এই প্রশ্নে নানা ভীষণ কষ্ট পাচ্ছিল। সে খুবই একা অনুভব করছিল। তার স্বপ্ন ছিল একদিন তার নিজের পরিবার সহ একসাথে বসে সে খাবার খাবে। ঠিক তখনই হঠাৎ তার বোন বেই তাকে ফোন করে। এতদিন পর বেয়ের ফোন পেয়ে নানা বেশ অবাক হয়ে যায়, বিশেষ করে তখন যখন সে বাবা মায়ের কবরস্থানে ছিল। ফোনে বেই জানায় সে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। সে বুঝে উঠতে পারছিল না এই খুশির খবর শুনে সে আনন্দিত হবে নাকি দুঃখী। তার মনে হচ্ছিল বেয়ের বিয়ের পর সে আরো একা হয়ে যাবে। বেই নানাকে তার বিয়েতে আমন্ত্রণ জানালে নানা তৎক্ষণাৎ তাকে না বলে দেয়। তবে এখানে বেয়ের পুরোপুরি দোষ ছিল না। সে বহুবার নানাকে ফোন করছিল, কিন্তু নানা কখনো তার কলের জবাব দেয়নি। তবু দুজন তো বোনই ছিল। এই কারণে পরের দিন নানা জাহাজে করে বোনের বিয়েতে যাওয়ার জন্য রওনা দেয়। জাহাজে নিজের সিটে বসে থাকার সময় একটা ছেলে তার কাছে আসে। তার নাম ছিল ডং। সে বারবার তার একটা আংটি নিয়ে খেলছিল, কারণ আজ সে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে। হঠাৎ ভুল করে তার আংটিটা নানার সিটের নিচে পড়ে যায়। আংটিটা তুলতে গিয়ে সে নিচু হয়। ঠিক তখনই নানার ঘুম ভেঙে যায় এবং ডংকে নিজের নিচে দেখে। সে পুরো ব্যাপারটা অন্যভাবে নেয় এবং তার উপর ভীষণ রেগে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি ওরা দুজনেই পুলিশের কাছে গিয়েছে। ডং সবকিছু বুঝিয়ে বলে সে খুবই নির্দোষ একজন মানুষ, সবটাই একটা ভুল বোঝাবুঝি। তারপর সে জানায় সে তাদের গ্রামের মেয়ের ছেলে। পুলিশকে সব বোঝানোর পর নানা ডংকে ক্ষমা করে দেয়। পুলিশ যখন নানাকে তার টিকিট ফেরত দিচ্ছিল তখন তারা খেয়াল করে, এই সিট তো তোমার নয়, তুমি তো ইকোনমি ক্লাসের যাত্রী, তাহলে বিজনেস ক্লাসে কি করছো? এরপর নানা গিয়ে ইকোনমি সিটে বসে যায়। এই সময় ডং একজন লোকের সঙ্গে ধাক্কা খায়, কিন্তু সে জানতো না এই লোকটা আসলে একজন চোর, যে অনেকক্ষণ ধরে ডংকে টার্গেট করছিল। এর পরের স্টপে সবাই নেমে পড়ে। নানা সেই চোরকে চুরি করতে দেখছিল, কিন্তু ওটা ছিল এক ছোটখাটো চোর।
আর নানা ছিল একবারে চালাক ও বড় ধরনের ঠক। নিজের চালাকিটা ব্যবহার করে নানা ডংয়ের রিংটা চুরি করে ফেলে, কিন্তু রিং ফেরত দেওয়ার জন্য যখন সে জাহাজে ফিরে যেতে চায় তখন দেখে জাহাজ ইতিমধ্যেই ছেড়ে চলে গেছে। নানা জাহাজ দেখে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু জাহাজ আর থামে না। আসলে ডংয়ের সুটকেসে নানার একটা বিশেষ ছবি রয়ে গিয়েছিল এবং সেই ছবিটা ছিল এক গায়কের। এই ছবির রহস্য আমরা পরে জানতে পারবো। এখন নানা সাহায্যের জন্য পুলিশের কাছে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তারপর তার মনে পড়ে যখন ডং পুলিশকে তার ডিটেল দিচ্ছিল তখন সে নিজের শহরের নামও বলেছিল, আর সেই শহরটা ছিল কাছেই। তাই নানা নিজের ছবি আর ডংয়ের রিং ফেরত দেওয়ার জন্য সেই শহরে গিয়ে ডংয়ের খোঁজ শুরু করে। সেখানে গিয়ে নানা জানতে পারে যে ডং খুবই ভালো পরিবারের ছেলে। নানা একটা গাড়িতে ওঠে ডংয়ের বাড়িতে যাওয়ার জন্য। কপাল ভালো যে সেই গাড়ির চালক ছিল ডংয়ের কাকা। নানা যখন ডংয়ের বাড়িতে পৌঁছায়, ডংয়ের পরিবার নানার হাতে ডংয়ের মায়ের রিং দেখে তাকে ডংয়ের গার্লফ্রেন্ড ভেবে ফেলে। ডংয়ের পরিবার নানাকে দেখে খুবই খুশি হয়। ডংয়ের বাড়িতে তার বাবা, কাকা, কাকিমা, দাদি এবং ছোট বোন ছিল, আর এক ব্যাচেলর কাকা থাকে। ডংয়ের মা আর এই দুনিয়ায় নেই, কিন্তু তার দাদি মায়ের মতোই তাকে ভালোবাসতেন এবং ছোট থেকে তাকে মানুষ করেছেন। নানা তাদের জিজ্ঞাসা করে, ডং কোথায়? আমার ওকে কিছু ফেরত দেওয়ার আছে। এটা শুনে তারা ভাবে নানা ডংয়ের গার্লফ্রেন্ড, আর ওদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে, তাই সে রিং ফেরত দিতে এসেছে। নানা যতই বোঝানোর চেষ্টা করে যে ব্যাপারটা আসলে তেমন কিছুই নয়, তারা কিছুতেই সেটা বুঝতে রাজি হয় না। ওদের মনে হয় নানা হয়তো রেগে আছে। ডংয়ের বাবা নিজের ছেলের জন্য খুব চিন্তিত ছিলেন এবং এই সব শুনে তিনি আরো বেশি চিন্তিত হয়ে পড়েন আর অসুস্থ হয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। অন্যদিকে ডং তার গার্লফ্রেন্ড শাওকে প্রপোজ করার প্রস্তুতিতে ব্যস্ত ছিল। এই সময় বাড়ি থেকে ফোন আসে, কিন্তু সে ফোনটা ইগনোর করে, কারণ তখন তার জন্য আরো জরুরি কিছু ছিল। সে একটা বিয়ারের কস্টিউম পরে স্টেজে দাঁড়িয়েছিল। হোস্ট শাওকে স্টেজে ডাকে এবং জিজ্ঞাসা করে, আমি কি তোমার কাছে সবচেয়ে হ্যান্ডসাম মানুষ? শাও বলে, একদম না। তখন হোস্ট বলে, তাহলে এই বিয়ারটাই কি তোমার কাছে হ্যান্ডসাম? শাও অবাক হয়ে বলে, মানে? ঠিক তখনই ডং বিয়ারের মাস্ক খুলে ফেলে। শাও এটা দেখে একদম চমকে যায়। ডং হাঁটু গেড়ে বসে বলে, শাও, আমরা অনেকদিন ধরে একসাথে আছি। আজ আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই। পুরো অডিয়েন্স হাততালি দিচ্ছিল। ডং বলে, আমি আমার পুরো জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই। ডং শাওকে বলে, উইল ইউ ম্যারি মি? এটা বলে সে রিংয়ের বক্স খোলে, কিন্তু শাও দেখে বক্সে তো কোনো রিংই ছিল না। শাওয়ের মুড খারাপ হয়ে যায় এবং ডং একেবারে হতবাক হয়ে যায় যে এটার জন্য এত প্রস্তুতি সেই জিনিসটাই নেই। এই সময় ডংয়ের বাবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তিনি ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যান। হঠাৎ মেশিন থেকে বিপ আওয়াজ হয় এবং লাইন সোজা হয়ে যায়। ডংয়ের কাকা ভাবে হয়তো উনি মারা গেছেন, কিন্তু ডাক্তার তখন বলেন, না, উনি মারা যাননি, মেশিনটাই নষ্ট হয়েছে। পেছনে তাকিয়ে সবাই দেখে ডংয়ের কাকা চার্জার প্লাগে লাগিয়ে মজা করে ফ্রি ফায়ার খেলছে। কোনো চিন্তা নেই। কিছুক্ষণ পর নানা বুঝে যায় এটাই সুযোগ এখান থেকে পালানোর। কিছু না ভেবেই সে চুপচাপ হাসপাতাল থেকে বের হতে থাকে, কিন্তু হঠাৎ ডংয়ের কাকা সামনে পড়ে যায়। ওদের দেখে নানা ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি হাসপাতালের প্রেগনেন্সি ওয়ার্ডে ঢুকে যায় ভুল করে। ভেতরে ঢোকার পর ডাক্তারটাকে জিজ্ঞাসা করে, তুমি কে? নানা বলে, আপনার রোগীর আত্মীয়। পেশেন্ট তখন বলে, কি? কবে বাচ্চা হয়ে গেল? হঠাৎ নানা বাইরে বেরিয়ে আসে, কিন্তু ঠিক তখনই ডাক্তার এসে বলে, চিন্তা করবেন না, প্রেগনেন্সির প্রথম কয়েকটা মাস নাজুক হয়, কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে। আর ডাক্তার সরে যেতেই আমরা দেখি পেছনে ডংয়ের কাকা এই সবকিছু শুনে ফেলেছে। আরেকটা নতুন ভুল বোঝাবুঝি তৈরি হলো। এখন তার মনে হলো নানা বুঝি সত্যি প্রেগনেন্ট। এবার কি? ডংয়ের পুরো পরিবার নানাকে আদর করে বাড়িতে নিয়ে আসে। রাতে ডংয়ের ছোট বোন ডংকে ফোন করে বলে, ভাইয়া, তোমার গার্লফ্রেন্ড বাড়িতে আছে, ও মায়ের রিংও পরে আছে। এটা শুনে ডং অবাক হয়ে যায় এবং ডং এক মুহূর্ত দেরি না করে বাড়ির দিকে রওনা হয়। অন্যদিকে বাড়িতে সবাই একটা বিষয় নিয়ে চিন্তা করছিল, নানার প্রেগনেন্সি। নানা এসব শুনে বিরক্ত হয়ে যায়, আবার পালানোর চেষ্টা করে, কিন্তু এবারও তার প্ল্যান ফেল হয়ে যায়। পরের দিন লাঞ্চের সময় নানার জন্য বাড়িতে অনেক টেস্টি খাবার রান্না করা হয়, এমনকি তার স্বাস্থ্যের জন্য তাজা ফলও নিয়ে আসা হয়। পুরো পরিবার তাকে এতটা ভালোবাসা দেখায় যেটা নানা জীবনে কখনো পায়নি। এটাই সেই জিনিস যেটা সে সবসময় চেয়েছিল।
একটা পরিবারের সঙ্গে একসাথে টেবিলে বসে খাবার খাওয়া, একটা ছোট বোন, একটা দাদি, একটা বাবা আর মায়ের ভালোবাসা। আজ তার স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছিল। সবার এত ভালোবাসা দেখে তার চোখে পানি চলে আসে। সে ইমোশনাল হয়ে যায় এবং প্রথমবার ডংয়ের বাবাকে ড্যাড বলে ডাকে। ডংয়ের বাবা এটা শুনে আনন্দে নাচতে থাকে। সেদিনটা নানার জন্য একেবারে স্বপ্নের মতো ছিল। প্রতিটা মুহূর্ত তার জন্য নতুন সুখ নিয়ে আসছিল। রাতে নানা ডংয়ের ছোট বোনের সঙ্গে মুভি দেখে দুজন মিলে দারুণ মজা করে এবং কয়েকদিনের মধ্যেই তাদের মধ্যে একেবারে বোনের মতো সম্পর্ক তৈরি হয়। এটাই সেই মুহূর্ত ছিল যেটা সে নিজের আসল বোনের সঙ্গে কাটাতে চেয়েছিল, কিন্তু কোনোদিন পারেনি। কিন্তু আজ সে সেই আনন্দটা পাচ্ছিল। পরের দিন সকালে ডং নিজের শহরে ফিরে আসে। বাড়িতে ঢুকতেই সে জানতে পারে তার তথাকথিত গার্লফ্রেন্ড প্রেগনেন্ট। এটা শুনে সে অবাক হয়ে যায়। এটা তো আমার আসল গার্লফ্রেন্ডের সঙ্গে হয়নি, তাহলে নকলটার সঙ্গে কিভাবে? তারপর সে এসে সবার সামনে বলে ফেলে, আমি এই মেয়েটাকে চিনি পর্যন্ত না, ও আমার গার্লফ্রেন্ড নয়। নানাও সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ ও সত্যি বলেছে। কিন্তু তখনই ডং বলে ফেলে, এই মেয়েটা একটা চোর, এ আমার এনগেজমেন্ট রিং চুরি করেছে। এটা শুনে নানা রেগে গিয়ে মিথ্যা বলে ফেলে, হ্যাঁ এটা ঠিক বলেছে, ও এখন আমাকে ভালোবাসে না, ও অন্য মেয়েকে ভালোবাসে। এটা শুনে ডংয়ের পরিবার ডংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। বাড়ির পরিবেশ একেবারে গরম হয়ে যায়। রাগে তারা ডংকে মারধর করে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। ডংয়ের কাকা তাকে নিজের বাড়িতে নিয়ে যায় যতক্ষণ না পরিবেশ ঠান্ডা হয়। পরের দিন নানা ডংয়ের কাকার বাড়ি যায় ডংয়ের সঙ্গে দেখা করতে। সে বলে, তোমার সুটকেসে ভুলে আমার একটা ফটো ফ্রেম রয়ে গেছে, আমি ওটা নিতে এসেছি, ওটা আমাকে ফেরত দাও, আমি চলে যাব। কিন্তু ডং রাগে বলে ফেলে, আমার কাছে তোমার কোনো ফ্রেম নেই, তুমি একটা চোর, আর এখন তো আমার বাড়িটাও দখল করে নিয়েছো। এই কথা শুনে নানার মন একেবারে ভেঙে যায় এবং রাগে সে ডংকে এক চর মারে। চরের শব্দ শুনে ডংয়ের কাকাও সেখানে চলে আসে। নানা তাকে দেখে গালে হাত রেখে কান্না শুরু করে। এটা দেখে ডংয়ের কাকার মনে হয় ডংই নানাকে মেরেছে। রাগে তিনি ডংকে প্রচণ্ড মারধর করেন। ধীরে ধীরে নানা বাড়ির সবার প্রিয় হয়ে ওঠে। ডংয়ের দাদি, যিনি ভুলে যাওয়ার রোগে ভুগছিলেন, তিনিও নানাকে ভালোবাসতে শুরু করেন। প্রথমে তিনি নানাকে নিজের পুত্রবধূ ভেবেছিলেন, কিন্তু পরে নানাকে বলেন, তুমি আমাকে গ্র্যান্ডমা বলে ডাকতে পারো। এটা শুনে নানার মন আরও ভরে যায়। তাদের মধ্যে এক ভীষণ আবেগপূর্ণ সম্পর্ক তৈরি হয়। দাদি প্রায় নানাকে বলেন, তুমি কি আমার জন্য কিছু রান্না করতে পারবে? নানাও তাদের জন্য রান্না করতে খুবই পছন্দ করত। ওখানে বসে নানা তার বড় বোনকে ফোন করে বলে, আমি তোমার বিয়ের জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু পথে কিছু সমস্যা হয়েছে, ওগুলো মিটিয়ে আমি চলে আসব। কিন্তু তার বোন ভাবে নানা আবার মিথ্যে বলছে, যেমন সে সবসময় বলে এসেছে। পরের দিন সকালে নানা আর ডংয়ের বোনকে দেখে ডংয়ের বাবা শহরে কোনায় কোনায় পোস্টার লাগাচ্ছেন। দুজন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, ড্যাড এখানে কি করছেন? ডংয়ের বাবা বলেন, প্রতি বছর আমাদের শহরে একবার সিসি ফেস্টিভ্যাল হয়, পুরো শহরের মানুষ এতে অংশ নেয়, এমনকি আশেপাশের শহরের লোকেরাও এতে যোগ দেয়। আর যে জেতে তাকে সিঙ্কিং এর খেতাব দেওয়া হয় এবং সঙ্গে তাকে দারুণ পুরস্কারও দেওয়া হয়। কিন্তু পরে তিনি একটু মন খারাপ করে বললেন, আজকাল মানুষ এটা ভুলে যাচ্ছে, তাই আমি আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি। এটা শুনে নানা ডংয়ের বোনও তার পোস্টার লাগাতে সাহায্য করে। পোস্টার লাগানোর পর তিনজন সমুদ্রের ধারে বসে পড়ে এবং ডংয়ের বাবা একটু ইমোশনাল হয়ে বলেন, কাস্টং ওই ফেস্টিভ্যালে অংশ নিত, কিন্তু কলেজে যাওয়ার পর থেকে যেন এগুলো তার একদমই ভালো লাগে না, সে বদলে গেছে। আসলে ডংয়ের বাবা অনেকবার সিঙ্কিং এ খেতাব জিতেছিলেন। বছরের পর বছর তিনি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাই তার স্বপ্ন ছিল তার ছেলেও এই ফেস্টিভ্যালে অংশ নেবে এবং চ্যাম্পিয়ন হবে। নানা তখন তাকে কথা দেয়, ড্যাড আমি ডংকে রাজি করাবো আর তাকে এই ফেস্টিভ্যালে নিয়ে আসবো। পরের দিন নানা আর ডংয়ের বোন ডংকে খাবারের জন্য নিমন্ত্রণ করে। এইসব খাবার নানাই তার জন্য তৈরি করেছিল। ডং মন দিয়ে খাচ্ছিল, কিন্তু ফেস্টিভ্যালের কথা উঠতেই সে স্পষ্ট না বলে দেয়। নানা বলে, তাহলে এই খাবার আমি তোমার থেকে কেড়ে নেব। ডং অনেক ভেবে বলে, আমি তোমার কথা কেন শুনবো? যাই হোক না কেন, খুব শীঘ্রই তোমার আসল চেহারা সবার সামনে আসবে। আমার উপর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমার আন্টি সবসময় আমার পক্ষে থাকবে। ঠিক তখনই টুইস্ট আসে। ডংয়ের আন্টি পেছন থেকে দরজা খুলে নানার সাইড নেয়।
তিনি বলেন, যদি এটা না মানে তাহলে এর খাওয়া দাওয়া বন্ধ করে দাও, দেখি কদিন টিকে থাকে। এটা দেখে ডং একেবারে অবাক হয়ে যায়। সে বলে, কোনো ব্যাপার না, আমার কাকা তো আমার পক্ষেই থাকবে। আবার দরজা খুলে এইবার কাকাও নানার পক্ষে দাঁড়ায়। হতাশ হয়ে ডং বলে, কেউ সাইড নিক বা না নিক, আমার বাবা সবসময় আমার পক্ষে থাকবে। কিন্তু সেখানেও গিয়ে তার বাবা নানার পক্ষে দাঁড়ান। ডং বুঝে যায় পুরো পরিবার নানার সঙ্গে আছে। নানা তখন ডংয়ের সামনে একটা ডিল রাখে, ফেস্টিভ্যালে যদি তুমি জিতো তাহলে আমি চিরদিনের জন্য তোমার জীবন থেকে চলে যাব। ডং প্রথমে অনেক ভাবে, কিন্তু শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। পরের দিন থেকে নানা ডংকে ট্রেনিং দিতে শুরু করে। ডং যখনই কোনো অজুহাত দেয়, নানা তার বাবাকে ডাক দেয় আর সঙ্গে সঙ্গে তাকে মার খেতে হয়। এই সময় নানা আর ডং এর মধ্যে ধীরে ধীরে একটা সুন্দর বন্ধন তৈরি হয়। ওরা একে অপরের সঙ্গে হাসি মজা করা, একসাথে কাজ করা শিখে যায়। তাদের কেমিস্ট্রি আস্তে আস্তে গড়ে উঠছিল। এই নতুন বন্ধুত্ব দেখে পুরো পরিবারই খুব খুশি হয়। একদিন নানা আর ডং আইল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গায় যায়, সমুদ্রের শান্ত তীর, হালকা হাওয়া আর সূর্যের আলো, সবকিছু যেন একবারে জাদুর মতো। ওরা একটা পাথরের ওপর বসে ওই সুন্দর দৃশ্য একসাথে দেখতে থাকে। কিছুক্ষণের জন্য সবকিছু থেমে যায়। ওরা একে অপরের চোখে হারিয়ে যায়। কিছু একটা ছিল ওদের মধ্যে, যেটা মুখে বলা যায় না, কিন্তু চোখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিন্তু সেখানে তারা দুজনেই অজানার মতো আচরণ করে। কথার মাঝে নানাও পরোক্ষভাবে স্বীকার করে ফেলে সে ডংকে পছন্দ করে। শুরুর দিকে ডং কিছুই বোঝে না, কিন্তু পরে তারও বোঝা হয়ে যায়। রাত হয়ে যায় এবং ডং নানাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। নানা তাকে বলে উপরে এসো, কিন্তু ডং না করে দেয়। সে জানে তার পরিবার এখনো তার উপর রাগান্বিত। ওদের চোখে সে এমন একজন যে নিজের স্ত্রী আর সন্তানের দায়িত্ব নিচ্ছে না। নানা বাড়ির ভিতর ঢুকতেই চমকে ওঠে। তার দুই ফ্রড বন্ধু সেখানে তার জন্য অপেক্ষা করছিল। তারা বলেছিল সে তার বোন। তারপর তারা বলে, তুমি তো অসাধারণ, ফ্যামিলিকে পর্যন্ত বোকা বানিয়ে ফেলেছ। নানা রাগে বলে, তোমরা আমার অ্যাড্রেস কোথায় পেলে? তারা বলে, আমরা তোমার বড় বোন বেকে ফোন করেছিলাম আর ওই সব বলেছে। তারপর তারা ডিমান্ড করে, যখন তুমি ডংকে বিয়ে করবে ওর 50% প্রপার্টি তোমার হবে, তার মধ্য থেকে আমাদের কিছু পার্সেন্ট দিতে হবে। কিন্তু নানা সরাসরি না বলে দেয়, আমি এমন কিছুই করব না। যারা আমাকে ভালোবাসে আমি তাদের ঠকাতে পারি না। সে প্রথমবার কোনো পরিবারের সঙ্গে একটা সত্যিকারের কানেকশন ফিল করছিল এবং টাকার জন্য সেটা ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। পরের দিন সি ফেস্টিভ্যালের গ্রাউন্ড ওপেনিং হয়। পুরো আইল্যান্ডে হাততালি, হাসি আর এক্সাইটমেন্টে গর্জে ওঠে। সবাই স্টেজে এসে নিজেদের আলাদা আলাদা স্টাইলে ইন্ট্রোডাকশন দেয়। শেষে ডংয়ের পালা আসে। সে ভীষণ ভয় পেয়ে যায়। প্রথমবার সে এত লোকের সামনে স্টেজে দাঁড়িয়েছিল। তার মুখে ভয়, অস্বস্তি আর নার্ভাসনেস স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু সবার চোখ তখন তার উপরেই ছিল। ডং কি তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে পারফর্ম করতে পারবে? নানা কি তার বাবার স্বপ্ন পূরণে রাজি করাতে পারবে? এবার আমরা দেখি ডং যখন নিজের ইন্ট্রোডাকশন দিতে যায় তার গলাটা একেবারেই কাঁপছিল। সে খুব ঘাবড়ে গিয়েছিল। এটা দেখে তার পুরো পরিবার মন খারাপ করে ফেলে। মনে হচ্ছিল তারা যেন ওর উপর থেকে সব আশা ছেড়ে দিয়েছে। এরপর নেক্সট রাউন্ডে সব পার্টিসিপেটদের কিছু আলাদা করে দেখাতে হবে। কিন্তু ডং আর নানা যা কিছু প্র্যাকটিস করেছিল আগে অন্য কেউ স্টেজে এসে তা করে ফেলেছে। ডং পুরনো ফেস্টিভ্যালের জন্য গিটার বাজানো রিহার্সেল করেছিল, কিন্তু সেই অ্যাক্টও অন্য কেউ আগে স্টেজে করে ফেলেছে। ডং এখন ফ্রাস্ট্রেট হয়ে যায়। সে বুঝতে পারে না এখন কি করবে, কারণ এবার তার নামই ডাকা হবে। ডং নার্ভাস হয়ে নানাকে বলে, চলো বাড়ি যাই, আমি এটা পারবো না। কিন্তু ঠিক তখনই নানার মাথায় একটা দারুণ আইডিয়া আসে। অ্যানাউন্সার স্টেজে ডং এর নাম ঘোষণা করে। ডং স্টেজের দিকে এগিয়ে যায়, কিন্তু এবার সে একবারে অনুরূপে ছিল। সে তার পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী পোশাক পরে এসেছিল এবং এবার সে তার আঞ্চলিক সংস্কৃতি স্টেজে উপস্থাপন করে চলেছে। সবার জন্য চমক ছিল যে নানাও তার সঙ্গে তাকে সাপোর্ট করছিল। স্টেজে ডং একেবারে আবেগময় স্পিচ দেয়। সে তার পূর্বপুরুষদের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে বলে। স্পিচ শেষ হওয়ার পর দুজনে মিলে একটি পুরনো ফেক সং গাইতে শুরু করে। অডিয়েন্স সবাই দাঁড়িয়ে হাততালি দিতে থাকে। অনেকেই আবেগে চোখ ভিজিয়ে ফেলে। কিন্তু এখানেই আসে আসল টুইস্ট। কিছু পার্টিসিপেন্ট প্রোটেস্ট করতে শুরু করে। রুল অনুযায়ী এক সময়ে স্টেজে একজনই পারফর্ম করতে পারবে, কিন্তু ডং এর সঙ্গে নানা এবং আরো একজন অ্যাসিস্ট্যান্ট ছিল। তাই সেখানে প্রোটেস্ট শুরু হয়। তখন নানা সামনে এসে বলে, এই পারফরমেন্স আমাদের পূর্বপুরুষদের গল্প ছিল। এই গল্পে পরিবারের উপস্থিতি জরুরি ছিল, আর আমি ডং
ডংয়ের স্ত্রী, তাই এখানে কোনো রুল ভাঙা হয়নি। জাজরা এই কথা মেনে নেয় এবং অনুমতি দিয়ে দেয়। কিছুক্ষণ পর রেজাল্ট ঘোষণা হয়। সিকিং এর টাইটেল অন্য একজন পার্টিসিপেন্ট পায়। সবাই একটু হতাশ হয়, কারণ ডং জিততে পারেনি। কিন্তু হঠাৎ জাজরা ঘোষণা করে এই ফেস্টিভ্যালের আসল উদ্দেশ্য ছিল সংস্কৃতি, পরিবার এবং ইতিহাসের সম্মান রক্ষা করা, এবং সেটা সেরাভাবে করেছে ডং এবং তার পরিবার। তাই তারা ডং এবং তার পুরো পরিবারকে সিঙ্কিং ফ্যামিলি অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করে। ডং সিঙ্কিং এর খেতাব না পেলেও সে যা পেয়েছিল তা এর থেকে অনেক বড় ছিল, দ্য সিঙ্কিং ফ্যামিলি। এটা শুনে তার পুরো পরিবার খুশিতে তো নাচতেই শুরু করে। নানা স্টেজে দৌড়ে গিয়ে সবার সামনে ডংকে জড়িয়ে ধরে। মুহূর্তটা ছিল ভীষণ সুন্দর আর আবেগপূর্ণ। এরপর সবাই বাড়ি ফিরে আসে এবং জয়ের আনন্দে ছোট্ট একটি পার্টি শুরু হয়। সবাই আনন্দে মেতে ওঠে, কিন্তু এই খুশির মাঝে নানা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। ডিল অনুযায়ী এবার তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যাওয়ার আগে সে একটি চিঠি লেখে, যেখানে পুরো সত্যিটা লেখা ছিল, যাতে ডং নির্দোষ প্রমাণিত হয়। ঠিক তখনই তার সেই দুই ফ্রড বন্ধু আসে, যারা ফেস্টিভ্যাল থেকে জেতা টাকার ভাগ চাইতে আসে। কিন্তু নানা স্পষ্ট জানিয়ে দেয় তার টাকা নেওয়ার কোনো ইচ্ছাই নেই, তাহলে তাদের তো একদমই কিছুই দিবে না, আর যদি তারা কোনো ঝামেলা করে তাহলে সবাই একসঙ্গে জেলে যাবে। এদিকে ডং নানার ফটো ফ্রেমটা খুঁজে পায়, তাই তৎক্ষণাৎ বাড়ি আসে নানাকে ফটো ফ্রেমটা দেওয়ার জন্য। বাড়ি এসে দেখে নানা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নানা তাকে বলে সে চলে যাচ্ছে, যেমন তাদের দুজনের মধ্যে ডিল হয়েছিল। তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল ডং চায় যে সে এখানে থাকুক, আর নানার মন সত্যি এখান থেকে যেতেই চাইছে না। কিন্তু দুজনেই নিজেদের অনুভূতি একে অপরকে বলতে পারছিল না। ঠিক তখনই ডং এর আন্টি সেখানে আসে। তার হাতে সেই চিঠিটা ছিল, যা কিছুক্ষণ আগে নানা লিখেছিল। ভুলবশত সেই চিঠিটা তার হাতে আগে চলে গিয়েছিল। এবার সবাই নিচে এসে সেই চিঠিটা পড়তে যাচ্ছিল। ঠিক তখনই ডং দ্রুত চিঠিটা কেড়ে নিয়ে মুখে পুরে ফেলে। সে চায়নি তার পরিবার নানাকে ভুল বুঝুক। সে নানাকে বলে, তুমি যাও আর একদম চিন্তা করো না। কিন্তু নানা কাউকে ঠকিয়ে রাখতে চায়নি, সে পুরো সত্যিটা বলে দিতে চায়। মধ্যরাতে টাউন ছেড়ে চলে যায়। পরের দিন আমরা দেখি নানার বোন বিয়ের জন্য ব্রাইডাল ড্রেস পরে নিচে নামার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সে এখনো যায়নি, কারণ সে বিশ্বাস করছিল নানা নিশ্চয়ই আসবে। এবং তার বিশ্বাস সত্যি হয়। সে দেখে দূর থেকে নানা আসছে। দুজন বোন একে অপরকে দেখে কেঁদে ফেলে এবং একে অপরকে জড়িয়ে ধরে। নানা বেকে গিফট দেয় সেই ফটো ফ্রেম টেনেগারের। ফ্রেমের ভেতর ছিল তাদের পুরো পরিবারের পুরনো একটি ছবি, মা, বাবা আর দুই বোন একসাথে। কোনো মিথ্যা নয়, কোনো ফ্রড নয়, এটা ছিল এক আবেগময় দৃশ্য। এটা দেখে বের হবু স্বামীও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে সেই ফ্রেমের মাঝখানে নিজের ছোট্ট একটা ছবি লাগিয়ে দেয়, যাতে বোঝায় সেও এই পরিবারেরই অংশ। কিছুদিন পরের একটা দৃশ্য দেখা যায়, নানা তার পুরনো ফ্রড ভরা জীবন ছেড়ে দিয়েছে। এখন সে ইমানদারের সঙ্গে তার জীবন যাপন করছে। সে এক হোটেলে কাজ করছিল। একদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ তার সামনে দাঁড়িয়ে ছিল ডং, ঠিক সেই স্টাইলে যেমনটা সে ডংয়ের ছোট বোনকে বর্ণনা করেছিল। ডংয়ের ছোট বোন একদিন তাকে জিজ্ঞাসা করেছিল, তোমরা প্রথম কবে দেখা করেছিলে? তখন নানা বলেছিল, ডং সবুজ প্যান্ট আর রঙিন স্যুট পরে আমার সঙ্গে দেখা করতে এসেছিল এক হোটেলের সামনে। আর তখন টেনাগারের গান বাজছিল আমার প্রিয় সিঙ্গার, এবং এখানে সবকিছু হুবহু একইভাবে ঘটতে শুরু করলো। নানা অবাক, কনফিউজড আর আবেগে ভেসে যায়। কিন্তু আসল সারপ্রাইজ হলো ডং একা আসেনি, সঙ্গে তার পুরো পরিবার এসেছে। ডং বলে, এবার কোনো ডিলের দরকার নেই, আমি চাই তুমি আমার স্ত্রী হও এবং আমার পরিবারের অংশ হও। নানার চোখে পানি চলে আসে, কিন্তু সে বলে, টেনেগার কোথায়? সব দৃশ্য তো একই, কিন্তু টেনেগার মিসিং। ঠিক তখনই আমরা দেখি উপরে টেনেগারও ছিল। সে নিচে এসে মিউজিক বাজাতে শুরু করে। এই দৃশ্যটা যেন একেবারে স্বপ্নের মতো ছিল। নানার চোখে আনন্দের অশ্রু চলে আসে এবং এই সুন্দর মুহূর্তের মধ্যেই এই গল্পটা শেষ হয়ে যায়। এই গল্পটা সত্যি ভীষণ মিষ্টি ছিল, যা আমাদের হাসায় এবং বহুবার আবেগীয় করে তোলে। এই গল্পটা আমাদের পরিবারে একতার গুরুত্ব শেখায়। যদি আমরা সবাই একসঙ্গে থাকি তাহলে কিছুই অসম্ভব নয়। আমি আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।